আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটা টপিক, সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন মানে হচ্ছে উক্তি বা বর্ণনা। তো ইংরেজি একটা শব্দ আছে, সেটা হচ্ছে ন্যারেট। ন্যারেট হচ্ছে একটা ভার্ব, এই ভার্বটার অর্থ হচ্ছে বর্ণনা করা। তো এটারই নাউন হচ্ছে ন্যারেশন, মানে বর্ণনা বা উক্তি। তো ন্যারেশন মূলত বক্তা যাহা বলে তাই তাহাই উক্তি বা ন্যারেশন। তো এটা মূলত দুই প্রকার। নাম্বার ওয়ান, ডাইরেক্ট ন্যারেশন মানে প্রত্যক্ষ উক্তি। ইনডাইরেক্ট ন্যারেশন মানে হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি হচ্ছে এমন একটা উক্তি যেটা আমরা একদম হুবহু বক্তার হুবহু কথাটা আমরা ন্যারেট করি, এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে এটা কিছুটা পরিবর্তন করে যখন আমরা কোনো জায়গায় গিয়ে কিছুক্ষণ পরে গিয়ে বর্ণনা করি, তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ না পরোক্ষ উক্তি, যাকে আমরা ইংরেজিতে ইনডাইরেক্ট ন্যারেশন বলি। তো আমরা এখন জেনে নেব হোয়াট ইজ কল্ড ডাইরেক্ট ন্যারেশন অ্যান্ড হোয়াট ইজ কল্ড ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয়, তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ইহাকে ইনভার্টেড কমাস এর মধ্যে রাখা হয়। আমরা শুধুমাত্র এটুকুই মাথার মতো নেব যে ইহাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় এবং এটা কোনো পরিবর্তন করা হয় না, হুবহু। নেক্সট, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা এটা হচ্ছে, আমরা দেখবো এখানে ইনভার্টেড কমাস এর ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃতি করে, আর একে রিপোর্টেড স্পিচ বলে। তাহলে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে ইনভার্টেড কমার ভেতরের অংশটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর বক্তার বক্তব্যে বাহিরের ভার্বকে, মানে বক্তার বক্তব্যের মানে ইনভার্টেড কমার বাহিরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলা হয়। তাহলে আমরা এখানে মূলত দুটো জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের একটা ভার্ব আছে, সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। নেক্সট, ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? এই তো ইনডাইরেক্ট ন্যারেশন যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয়, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। তো আমরা বুঝতেই পারছি যে ডাইরেক্ট ন্যারেশন ইনভার্টেড কমার ভেতরে থাকে, আর ইনডাইরেক্ট ন্যারেশন ইনভার্টেড কমার থাকে না, তখন এটা পরিবর্তন করে আমরা নিজের মতো করে বর্ণনা করে থাকি। আরো ভেতর দিয়ে গেলে আরো কিছু বুঝতে পারবো। ন্যারেশন পারতে হলে যা জানতে হবে সেগুলি নিয়ে এখন আলোচনা করব। ন্যারেশন পারতে হলে আমাদের কি কি বিষয়ে ধারণা লাভ করতে হবে? প্রথম, নাম্বার ওয়ান, সেন্টেন্স চেনার উপায় জানতে হবে। নাম্বার টু, সেন্টেন্সের পরিবর্তন জানতে হবে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, অপটেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, মানে সকল সেন্টেন্সে ডিরেক্ট ন্যারেশনের যে সেন্টেন্সই থাক না কেন সেটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। নাম্বার থ্রি, পার্সন এর পরিবর্তন করতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে। নাম্বার ফোর, ভার্বের পরিবর্তন করতে হবে। নেক্সট, আমরা নাম্বার ওয়ান, সেন্টেন্স চেনার উপায়। এখন আমরা জানবো যে সেন্টেন্স কিভাবে চেনা যায় আর সেটাকে কিভাবে পরিবর্তন করা যায়। তো নাম্বার ওয়ান, সেন্টেন্স চেনার উপায়। নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে থাকবে সেই সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্রথমে থাকলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার টু, এক্সাম্পল একটা নেওয়া যেতে পারে, যেমন মাশফি ইজ মাই সান। মাশফি ইজ মাই সান, এটাতে আমরা মাশফি শব্দটা এটা হচ্ছে প্রথমে আছে, দিস ইজ আ সাবজেক্ট, দ্যাটস ওয়াই দিস সেন্টেন্স ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এভাবে সাবজেক্ট আগে থাকলেই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স নাম্বার টু। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু ধরনের সেন্টেন্স রয়েছে ইন্টারোগেটিভ। প্রথম ধরন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং অক্সিলারি ভার্ব দ্বারা, মানে ডাব্লিউএস কোশ্চেনের পরে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকে। এটা নাম প্যাটার্ন ওয়ান। আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে। এই প্যাটার্নে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে না, এখানে অক্সিলারি ভার্ব থাকবে, মানে সাহায্যকারী ভার্ব থাকবে, এবং লাস্টে এই জিনিসটা থাকবে, ওয়ার্ড চিহ্ন বা কোশ্চেন মার্ক বা ইন্টারোগেশন মার্ক যেটাকে আমরা বলি। তো এই ইন্টারোগেশন মার্ক দেখলেই আমরা বুঝবো যে দ্য সেন্টেন্স ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এক্সাম্পল আমরা নিতে পারি, হোয়ার আর ইউ গোয়িং।
এটা এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা আগে আছে, আমরা দেখতেই পাচ্ছি হোয়ার, তো তারপর ভার্ব আছে আগে, তারপরে তো আমরা এখানে দেখতে পেলাম যে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, তারপরে ভার্ব থাকবে। তো এই জন্য এখানে হোয়ার আর ইউ গোয়িং এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স, কারণ বিকজ অফ হ্যাভিং interrogation mark, that's why the sentence is called an interrogative sentence. আচ্ছা, এখানে বৈশিষ্ট্য যেগুলো পেলাম সেগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, সাহায্যকারী ভার্ব আর একটা ইন্টারোগেশন মার্ক। তো এই তিনটা বৈশিষ্ট্য এখানে পেলাম। নেক্সট, আর ইউ ইটিং, এখানে যেটা বৈশিষ্ট্য পাচ্ছি এটার বৈশিষ্ট্য হচ্ছে কোনটা? এটার বৈশিষ্ট্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন মার্ক, আবার এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব প্রথমে। তো দিজ আর দ্য সিমটমস অর ফিচার্স অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনে থাকবো। নেক্সট, আমাদের যেটা সেন্টেন্স চেনার উপায়ের মধ্যে যেটা জানতে হবে, নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে জানবো আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে জানতে হবে যে প্রথমে প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, মানে V1 থাকবে। তাছাড়া ডন্টও থাকতে পারে, প্রেজেন্ট ফর্মের আগে ডন্টও থাকতে পারে, নেভার থাকবে, তারপরে প্রেজেন্ট ফর্ম থাকতে পারে। মানে এগুলো কিন্তু স্ল্যাশ দ্বারা আছে, প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হতে পারে, ডন্ট দ্বারা শুরু হতে পারে, আবার নেভার দ্বারাও শুরু হতে পারে, তবে নেভারের পরে একটা প্রেজেন্ট ফর্ম ভার্ব থাকবে। প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, লেট থাকতে পারে। তো এগুলি যদি প্রথমে থাকে তাহলে সেন্টেন্স উইল বি কল্ড অর সেন্টেন্স উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝে ফেলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আমরা চিনব। প্রেজেন্ট ফর্ম অফ ভার্বস থাকবে প্রথমে, নয়তো ডন্ট থাকবে, নয়তো নেভার প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্ব থাকবে, নয়তো কাইন্ডলি থাকবে, প্লিজ থাকবে, নয়তো লেট থাকবে। তো আমরা এখানে দেখে নেই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কিনা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সি, সি একটা কি? সি একটা হচ্ছে ভার্ব, মানে দেখা। তাহলে সি যদি ভার্ব হয় তাহলে প্রথমে কোনটি সেন্টেন্সের ভার্ব থাকে? ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের। তাহলে দিস সেন্টেন্স ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স বিকজ অফ হ্যাভিং verb present from a verb in the first, at first. That's why the sentence is called or will be considered as an imperative sentence. Okay, let's another example. Don't call them, don't call them, এটা একটা imperative sentence because this sentence has don't in the very beginning. তাহলে এই সেন্টেন্সের শুরুতেই don't রয়েছে, that's why it's an interrogative imperative sentence. আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস কল। তাহলে ডন্টের পরে একটা V1ও দেখতে পাচ্ছি, V1ও দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, প্লিজ সিট ডাউন। তো এখানেও ইম্পারেটিভ সেন্টেন্স এটা, প্লিজ সিট ডাউন, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লিজ থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকতে পারে। তো এই যে প্লিজ থাকতে পারে, এখানেও প্লিজ রয়েছে। তো এভাবে আমরা সেন্টেন্স চিনবো। কি থাকলে? প্রেজেন্ট ফর্ম থাকবে, ডন্ট থাকবে, নেভার থাকবে, প্লিজ থাকবে, কাইন্ডলি থাকবে, লেট থাকবে। তো এগুলোর যে কোনো একটা থাকলে আমরা সেই সেন্টেন্সটাকে ধরে নেব অ্যাজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, সেন্টেন্স চেনার উপায়ে আমরা আরেকটা সেন্টেন্স, আরো দুইটা সেন্টেন্স রয়ে গেছে আমাদের এখানে, অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনতে পারি? অপটেটিভ সেন্টেন্স মে প্রথমে থাকলে, শেষে ফুল স্টপ। তাহলে এটাতে খুবই ইজি ব্যাপার যে মে প্রথমে থাকবে আর শেষে ফুল স্টপ থাকবে। তো নেক্সট, যেমন মে ইউ লিভ লং। তো মে ইউ লিভ লং, এটাতে তো মে আছে প্রথমে, দ্যাটস ওয়াই ইটস অ্যান অপটেটিভ সেন্টেন্স। তো এভাবে আর শেষে ফুল স্টপ আছে। তো এক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্সটাকে চিনে ফেলতে পারি। নেক্সট, গুড মর্নিং। হ্যাঁ, এটা এগুলো সেন্টেন্স, কি কি সেন্টেন্স অপটেটিভ হয়? আসলে অপটেটিভ সেন্টেন্স মানে কি? অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনামূলক বাক্য। তো এই প্রার্থনা কি? আমরা যখন কাউকে গুড মর্নিং জানাই তখন তো সেটা প্রার্থনাই হয়। আমরা যখন কাউকে গুড মর্নিং জানাই তখন সেটা আকাঙ্ক্ষা, শুভাকাঙ্ক্ষা হয়, শুভকামনা করা হয়। তো সেজন্য গুড মর্নিংটাও অপটেটিভ সেন্টেন্স। তারপর আমরা দেখতে পাচ্ছি গুড নাইট, এটাও একটা অপটেটিভ সেন্টেন্স, শুভকামনা করা হচ্ছে। গুড বাই, দিজ আর অল অপটেটিভ সেন্টেন্সেস। ওকে, দ্যাটস ওয়াই আমরা এখন থেকে অপটেটিভ সেন্টেন্স চিনে ফেলতে পারবো। যদি কোনো আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রার্থনা বোঝায় তাহলে আমরা বুঝবো যে অপটেটিভ সেন্টেন্স। তবে কোনো কোনো সেন্টেন্সে বা বেশিরভাগ ক্ষেত্রেই মে থাকতে পারে প্রথমে আর লাস্টে ফুল স্টপ থাকবে। নেক্সট, সেন্টেন্স চেনার উপায়ে আমরা লাস্ট বারের মানে এটাই 5 নাম্বার, 5টা সেন্টেন্সের লাস্ট সেন্টেন্স এটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি দেখতে পাবো? এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দেখতে পাবো হোয়াট, আ অথবা অ্যান।
তারপরে প্রথমে কিন্তু দেখতে পাবো হোয়াট আ অথবা অ্যান, তারপরে দেখতে পারতে পারি, তারপরে কি দেখতে পারি হাউ প্লাস অ্যাডজেক্টিভ, তাছাড়াও দেখতে পারি আমরা কি হুররা দেখতে পারি, তাছাড়া আমরা আর কি দেখতে পারি অ্যালাস, মানে হায় আমার দুঃখজনক ব্যাপার বা পোড়া কপাল, হায় আমার অশান্তি, এই ধরনের ব্যাপারগুলোকে এক্সপ্রেস করতে আমরা অ্যালাস ব্যবহার করে থাকি। আনন্দের কিছু প্রকাশ করতে আমরা হুররা ব্রেভো এগুলো ব্যবহার করে থাকি। মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগ, অনুভূতি, ইচ্ছা, ইচ্ছা না আবেগ, বিষাদ, বেদনা, দুঃখ প্রকাশ করার জন্য যে সেন্টেন্সটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা চিনে ফেলবো কিভাবে, হাউ দেখতে পারি, হোয়াট আ অথবা হোয়াট অ্যান দেখতে পারি, তারপরে আমরা হাউ প্লাস অ্যাডজেক্টিভ দেখতে পারি, হুররা দেখতে পারি অথবা অ্যালাস দেখতে পারি। তো নেক্সট আমরা আমরা যেটা যেটা দেখতে পাবো, এখন আমরা এক্সাম্পলে চলে যাব, যেমন হোয়াট আ ফাইন বয় ইউ আর। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আর একটা মজার বিষয় হচ্ছে যে শেষে কিন্তু এই চিহ্নটা থাকবে, এক্সক্লেমেশন মার্ক থাকবে, এই যেমনটা এখানে রয়েছে। তো এক্সক্লেমেশন মার্ক থাকলে আমরা ধরে নেব যে দিস সেন্টেন্স ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, নেক্সট চেঞ্জেস অফ রিপোর্টিং ভার্বস। ভার্বের পরিবর্তন, ডাইরেক্টে কি ভার্ব হয় আর ইনডাইরেক্টে কি ভার্ব হয়, তো এই জিনিসগুলো আমাদের কিন্তু বেসিক্যালি মনে রাখতে হবে। মনে রাখলে আমাদের ন্যারেশন করাটা একদম পানির মতো সোজা হবে, সহজ হবে। তো ডাইরেক্টে কি ভার্ব থাকলে ইনডাইরেক্টে কি ভার্ব হয় আর কমাতে কি হয় দেখে নেওয়া যাক। অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড, ডাইরেক্টে ইনডাইরেক্টে হবে টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভার্বটা হবে, রিপোর্টিং ভার্বটা, সেটা হবে টোল্ড, আর কমার জায়গাতে হবে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্সড, রিপোর্টিং ভার্বটা হবে আক্সড, আর কমার জায়গাতে হবে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডটা। এখানে বলে নেওয়া ভালো যে ইফ হবে যখন ইয়েস নো কোশ্চেন হবে, মানে অক্সিলারি ভার্ব দ্বারা যেগুলো প্রশ্নবোধক সেন্টেন্স হবে, যেগুলো প্রশ্নবোধক সেন্টেন্সের অক্সিলারি ভার্ব আগে থাকবে, সেগুলো সেন্টেন্সের ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, ইফ হবে। আর যেগুলো সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যেগুলো সেন্টেন্স শুরু হবে ইন্টারোগেটিভ, সেই সেন্টেন্সগুলোতে ইনভার্টেড কমার পরিবর্তে হবে ডাব্লিউএইচ ওয়ার্ডটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ডটা ইনভার্টেড কমার পরিবর্তে হবে। আচ্ছা, আমরা ভেতরে গেলে আরো বুঝতে পারবো। নেক্সট নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে একটু ভ্যারাইটি রয়েছে। এখানে আমরা দেখতে পাবো আদেশ বোঝালে অর্ডার্ড হবে, আর কমার জায়গাতে হবে 2+V1, মানে 2+2 হবে, আর V1 তো ওখানে থাকবেই, সেটা ধরে আমরা করব। তারপরে নাম্বার উপদেশ বোঝালে, এখানে আমাদের উপদেশ বোঝালে অ্যাডভাইসড হবে, আর এখানে 2+V1 হবে। আর অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড হবে, রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে রিকোয়েস্টেড, আর এখানে 2+V1 হবে। V1 থাকেই, জাস্ট আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে 2 যোগ করতে হবে। নেক্সট পরামর্শ বোঝালে আমাদের এখানে হবে পরামর্শ ইংরেজি কি, সাজেশন। তো সাজেস্টেড সেটা ভার্ব হয়ে যাবে, তাহলে পরামর্শ বোঝালে হবে সাজেস্টেড, আর এখানে হবে 2+V1। আচ্ছা, নেক্সট চেঞ্জেস অফ রিপোর্টিং ভার্বসে আমরা এখন দেখব ডাইরেক্টে কি থাকলে ইনডিরেক্টে কি হবে, কমার জায়গাতে কি হবে, সবগুলো আমরা খতিয়ে দেব। তো চেঞ্জেস অফ রিপোর্টিং ভার্বস, এখানে নিষেধ বোঝালে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের নিষেধ বোঝালে হবে ইনডিরেক্ট হবে ফরবাইড, আর কমার জায়গাতে হবে 2+V1। আর প্রস্তাব বোঝালে, প্রস্তাবের ইংরেজি কি প্রপোজ, তো এখানে ইনডিরেক্ট হবে প্রপোজড, আর কমার জায়গাতে হবে 2+V1। অপটেটিভ সেন্টেন্স এখন নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সে কি হবে, অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বোঝালে উইশড হবে, তার কারণ উইশ মানে ইচ্ছা করে, আমরা এটা জানি। আর তারপরে হবে কমার জায়গাতে হবে দ্যাট। আর প্রার্থনা বোঝালে প্রেইড, প্রার্থনা ইংরেজি প্রেইড আমরা জানি, আর কমার জায়গাতে দ্যাট হবে। নেক্সট এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আনন্দ বোঝায় বা দুঃখ বোঝায় যদি, তাহলে এক্সক্লেমড উইথ সরো হবে। যদি দুঃখ বোঝায় তাহলে হবে এক্সক্লেমড উইথ সরো দ্যাট। আর যদি আনন্দ বোঝায় তাহলে হবে এক্সক্লেমড উইথ জয় দ্যাট। সরি, এখানে সরো টাইপিং মিস্টেক, এক্সক্লেমড উইথ এখানে হবে জয় দ্যাট, এটা সরো হবে না, এখানে হবে জয় দ্যাট, এক্সক্লেমড উইথ জয় দ্যাট। তো দিজ আর দ্যাট। নেক্সট ভার্বের পরিবর্তনগুলো আমরা দেখে নেব। প্রেজেন্ট ফর্ম
হয় পাস্ট ফর্ম। এখানে একটা কথাই বলে নেওয়া ভালো যে অত বেশি ভার্ব নিয়ে চিন্তা করার দরকার নেই। প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্ম করে দিতে হবে। আর পাস্ট ফর্ম হলে হবে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3। হ্যাডের পরে হ্যাভ হ্যাজ, হ্যাডের পরে তো পাস্ট পার্টিসিপল ফর্মের ভার্ব হয়, তো আমরা সেটা জানি, সে কারণে হ্যাড প্লাস ভি3 হবে। ভার্বের যদি পাস্ট ফর্ম হয় তাহলে হ্যাড প্লাস ভি3, আর প্রেজেন্ট ফর্ম যদি ভার্বের থাকে ডাইরেক্টে তাহলে ইনডাইরেক্টে হবে পাস্ট ফর্ম। ডাইরেক্টে পাস্ট ফর্ম, ইনডাইরেক্টে হ্যাড প্লাস ভি3, ডাইরেক্টে প্রেজেন্ট ফর্ম, ইনডাইরেক্টে পাস্ট ফর্ম। ওকে, থ্যাংকস আ লট। নেক্সট, ভার্বের পরিবর্তনে আমরা ডিটেইলে আসি। ডিটেইলে আসলে ডিরেক্ট বা ডাইরেক্ট, ইনডাইরেক্ট। যদি ডাইরেক্টে প্রেজেন্ট অ্যামিজার থাকে বি ভার্ব, আর তাহলে এটা পাস্ট হয়ে ওয়াজ ওয়্যার হয়ে যাবে ইনডাইরেক্টে। ওয়াজ ওয়্যার যদি থাকে তাহলে ওখানে হবে হ্যাড প্লাস ভি3 মানে হ্যাড বিন, ওয়াজ ওয়্যারের ভি3 হচ্ছে বিন। নেক্সট, যদি ক্যান থাকে তাহলে হবে খুড, আর যদি উইল থাকে তাহলে হবে উড। সবগুলোর পাস্ট ফর্ম হবে আর কি। মে থাকলে মাইট, আর শ্যাল থাকলে শুড। তো এগুলোর পাস্ট ফর্ম গুলো হবে। তো দিজ আর দ্যাট। নেক্সট, ভার্বের পরিবর্তনে আমরা ডিটেইলে আসছি, আরো ডিটেইল রয়েছে এখানে। মাস্ট যদি থাকে তাহলে হবে হ্যাড টু। তারপর মাস্ট মানে বাধ্যতামূলক, আমরা জানি, তো হ্যাড টু মানেও বাধ্যতামূলক হয়েছিল, মানে প্রেজেন্টটা পাস্ট হয়ে যাচ্ছে। নেক্সট, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ প্রেজেন্ট আর হ্যাড হচ্ছে পাস্ট, তো প্রেজেন্ট থাকলে পাস্ট হবেই, এটাই স্বাভাবিক। হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে ওটা পাস্ট হয়ে যাবে, হ্যাড বিন, হ্যাড পাস্ট। নেক্সট, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3। ভি2 থাকলে হ্যাড মানে ডিরেক্টে যদি ভি2 থাকে তো ইনডিরেক্টে বা ইনডাইরেক্টে হবে হ্যাড প্লাস ভি3। ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড প্লাস ভি3। হ্যাড থাকলে হ্যাড, এটার কোনো পরিবর্তন নাই, হ্যাড থাকলে হ্যাডই হবে। নেক্সট, ভার্বের পরিবর্তনে আমরা আরো ডিটেইলে আসব, আরো কিছু রয়েছে। উইল হ্যাভ থাকলে উড হ্যাভ, উইল হ্যাভ বিন থাকলে উড হ্যাভ বিন, হ্যাভ হ্যাজ বিন থাকলে হ্যাড বিন, উইল বি থাকলে উড বি। দিজ আর দ্যাট। তো ভার্বের পরিবর্তন হবে না কোনগুলোতে, যেগুলো ভার্ব সেম থাকবে, ইনডিরেক্টেও যা থাকবে, ডিরেক্টেও যা থাকবে, ইনডিরেক্টেও তাই থাকবে। সেগুলো কি, সেগুলোর একটা লিস্ট করা যাক। এখানে হচ্ছে সেগুলো হচ্ছে কুড, উড, শুড, অট টু, হ্যাড টু। এগুলো এগুলো যা থাকবে তাই হবে, এগুলোর কোনো পরিবর্তন নাই, এগুলো যা থাকবে তাই হবে। নেক্সট, যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি। রিমন সেইড টু হিজ মম, রিমন সেইড টু হিজ মম, আই কুড ম্যানেজ দ্য মানি ফর দিস পারপাস। তাহলে এটাতে আমরা তো দেখতে পাচ্ছি যে এই যে কুড রয়েছে, তো এই কুডটার পরিবর্তন হবে কিনা ইনডিরেক্টে, সেটাই আমরা এখন খতিয়ে দেখব। তো নেক্সট, আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি এখানে যে কি বলছে, এই যে কুড, কুডের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখানেও কুড রয়েছে, এখানেও কুড রয়েছে, পরিবর্তন হবে না। মানে কুড, উড, শুড, অট টু, হ্যাড টু এগুলো থাকলে কোনো পরিবর্তন হবে না। এখানে কি হলো, রিমন টোল্ড হিজ মম, এই সেই টুটা টোল্ড হয়ে গেল হিজ মম দ্যাট হি কুড ম্যানেজ দ্য মানি ফর দ্যাট পারপাস। এই যে দিসটা হয়ে গেল, দিসটা হয়ে গেল দ্যাট। So these are the changes which we have to follow if we want to make direct speech into indirect speech. That's why these are very important for our activity. অ্যাডভার্বের পরিবর্তন, অ্যাডভার্বের পরিবর্তন কিভাবে করতে হয় সেগুলি নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব ডিটেইলে যাব আমরা, অ্যাডভার্বের কি পরিবর্তন হয়, ডিরেক্টে কি থাকলে ইনডিরেক্টে কি হয়, বা ডাইরেক্টে কি থাকলে ইনডাইরেক্টে কি হয়। নেক্সট, দেখতে পাচ্ছি নাও যদি থাকে, অ্যাডভার্ব মানে তো সময় বোঝাবে, জায়গা বোঝাবে, কারণ বোঝাবে, জন্য বোঝাবে, আচার আচরণগত ব্যাপারগুলো বোঝাবে। তো অ্যাডভার্ব যখন সময় বোঝাবে, নাও যদি থাকে তাহলে নাওটা কি, বর্তমান, এখন, তাহলে এটার পাস্ট কি, তখন। তাহলে নাও, নাও যদি হয় এখন, তাহলে তখনের ইংরেজি কি, দেন। দেন মানে তখন, তো নাও হবে দেন। টুডে থাকলে হবে দ্যাট ডে, মানে প্রেজেন্ট গুলো হবে পাস্ট। টুডে মানে আজকে, দ্যাট ডে মানে সেদিন। দিস টাইম মানে এই সময়, আর দ্যাট টাইম মানে সেই সময়। তো এভাবে পাস্ট হবে আর কি। দিস হবে মানে এই, দ্যাট মানে সেই। তারপরে হচ্ছে কি, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। তারপরে কি, ইয়েস্টারডে মানে গতকাল, আর গতকালের আরেকটা সিনোনিম হবে দ্য প্রিভিয়াস ডে মানে পূর্বের দিনে। তো দিজ আর দ্য চেঞ্জেস হুইচ উই হ্যাভ টু ফলো ইন কেস অফ ন্যারেশন।
অ্যাডভার্বের পরিবর্তন আরো ডিটেইলে যাব আমরা। ডিরেক্টে কি থাকলে ইনডিরেক্টে কি হবে, বা ডাইরেক্ট এগো থাকলে হবে বিফোর। তারপরে হচ্ছে দিস থাকলে হবে দোজ। তারপরে খাম থাকলে হবে গো। তারপরে দাস থাকলে হবে সো। হিদার থাকলে হবে, হিদার মানে এখানে, থিদার, হিদার মানে এখানে, থিদার মানে সেখানে, হেয়ার আর দেয়ার যেরকম। টুমোরো থাকলে হবে দ্য ফলোইং ডে। তো এইগুলি পরিবর্তন আমাদেরকে শিখতে হবে। অ্যাডভার্বের আরো ডিটেইল রয়েছে, ইনডিরেক্ট আর ডিরেক্টে কি কি পরিবর্তন হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি। যখন টু নাইট থাকবে তখন হবে দ্যাট নাইট, যখন লাস্ট মান্থ থাকবে তখন হবে দ্য প্রিভিয়াস মান্থ, যখন লাস্ট নাইট থাকবে তখন হবে লাস্ট মানে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, মানে লাস্ট মানে আসলে দ্য প্রিভিয়াস এটার সাথে হিসাব পাতি হবে। তো লাস্ট নাইট মানে দ্য প্রিভিয়াস নাইট। তারপরে কি নেক্সট উইক, নেক্সটের সাথে হিসাব পাতি হবে এখানে। নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহ বা আগামী সপ্তাহ। নেক্সট উইক থাকলে হবে দ্য ফলোইং উইক, নেক্সট উইক থাকলে হবে দ্য ফলোইং উইক। নেক্সট হিদার থাকলে হবে থিদার, এটা আমরা উই হ্যাভ অলরেডি নোন ইট। ওকে, টুমোরো থাকলে হবে দ্য ফলোইং ডে, এটা উই হ্যাভ অলরেডি নোন। ওকে, নেক্সট পার্সনের পরিবর্তন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অনেকেই হোঁচট খায়। তো এটা ভালো করে খতিয়ে দেখতে হবে, পার্সনের পরিবর্তনটা খুব ভালো করে শিখতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা জানা জরুরি সেটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পসেসিভ, এই তিনটা সুন্দর করে দক্ষতা অর্জনের সাথে জানতে হবে। আর এই পার্সনে যদি দক্ষতা না থাকে তাহলে ন্যারেশন বারবার ভুল হবে এবং বিরক্ত লাগবে। তো এখানে আমরা একটু মনোযোগ দেব। ফার্স্ট পার্সন ফলো করবে বক্তাকে, সেন্টেন্সের বক্তাকে ফলো করবে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন, বা বক্তা অনুসারে পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন গুলো কি? ফার্স্ট পার্সন গুলো হচ্ছে আই, মি, মাই, উই, আওয়ার, আস, আওয়ার। তো এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তো এগুলো এখানে আবার ফার্স্ট পার্সন সিঙ্গুলার আছে, প্লুরাল রয়েছে, যেমন আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, মি হচ্ছে সিঙ্গুলার, মাই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, আস হচ্ছে প্লুরাল, আওয়ার হচ্ছে প্লুরাল। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল এগুলো দুটোই রয়েছে এখানে। তো আমরা ফার্স্ট পার্সন কি অনুসারে পরিবর্তন হবে? বক্তা অনুসারে। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন শ্রোতা অনুসারে। তো বক্তব্য যখন দেওয়া হয় তখন বক্তা থাকে আবার শ্রোতাও থাকে। তো শ্রোতা অনুসারে পরিবর্তন হবে সেকেন্ড পার্সন, আর বক্তা অনুসারে পরিবর্তন হবে ফার্স্ট পার্সন। তো সেকেন্ড পার্সন গুলো কি? ইউ, ইউর। তো এখানে সেকেন্ড পার্সন রয়েছে, আর একটা পার্সন রয়েছে সেটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন পরিবর্তনের কোনো দরকার নেই, কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে যতগুলো পার্সন রয়েছে সবগুলো থার্ড পার্সন। তো এই জন্য এখানে থার্ড পার্সন গুলো আমি উল্লেখ করি নাই, অনেক রয়েছে, সে কারণে এটার কোনো পরিবর্তন হবে না। ডাইরেক্টে যেটা থাকবে ইনডাইরেক্টও সেইটাই হবে। তো নেক্সট পার্সনের পরিবর্তনে আমরা একটু এক্সাম্পল দেখে নিতে পারি। এখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্টে ফার্স্ট পার্সন এটা বক্তা অনুসারে পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন শ্রোতা অনুসারে পরিবর্তন হয়। ওকে, নেক্সট থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই। এখন বিশেষ দ্রষ্টব্য, সেইড পাস্ট টেন্সের স্থানে আমরা তো সবসময় দেখি বিষয়গুলো যে সেইড, হি সেইড দ্যাট, শি সেইড দ্যাট, আই সেইড টু ইউ। তো এই ধরনের সেইড থাকে, তো কখনো কখনো পাস্ট টেন্সটা প্রেজেন্ট টেন্সও থাকে। তো এখানে আমরা এক্সাম্পল দিয়ে সেটা ক্লিয়ার করতে চাই। তো সেইড এই পাস্ট টেন্সের স্থানে সে থাকতে পারে, শ্যাল, উইল, তারপরে সে থাকতে পারে, প্রেজেন্ট হতে পারে বা ফিউচার হতে পারে। হলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভার্বের কোনো, এই 4 নাম্বার এটা বোঝার দরকার নেই, ভার্বের কোনো পরিবর্তন হবে না, মানে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না যদি রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে, সাবজেক্টের পরিবর্তন হবে, এগুলো যে অ্যাডভার্বের পরিবর্তন হবে, কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না যদি রিপোর্টিং স্পিচের ভার্ব সেইড না হয়ে সে হয়, বা শ্যাল সে হয়, বা উইল সে হয়। প্রেজেন্টে যদি থাকে বা ফিউচারে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল, ডাইরেক্ট কবির সেজ টু শাওন, কবির সেজ টু শাওন, আই রাইট আ লেটার, আই রাইট আ লেটার।
কবির সেজ টু শাওন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেইস, এটা কিন্তু পাস্ট না, প্রেজেন্ট। সেইস, তো এই প্রেজেন্ট হওয়ার কারণে এখানে এই যে আই রাইট আ লেটার, এটা রাইট ভার্বটাও প্রেজেন্ট। তো এই প্রেজেন্টটা এটা ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন হবে না। কেন হবে না? এই যে এই প্রেজেন্ট রিপোর্টিং ভার্ব হওয়ার কারণে এই ইনডাইরেক্ট করার সময় এই প্রেজেন্ট ফর্মটা পরিবর্তন হবে না। তো দেখে নেওয়া যাক এক্সাম্পলটা। এই যে দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট, তো কবি টেলস শাওন, তো শেষটা আমরা শেষও করতে পারি, শেষ করলে টু হবে, আর টেলস করলে কোনো টু বসাতে হবে না, তাই শেষটাকে আমরা টেল করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে টেলস থাকার কারণে, সে এই যে প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে, এটা ভি1 হওয়ার কারণে এখানে যে রাইটটাও ভি1 হয়েছে, যেটাই এটার মূল কথা আর কি। যে এটা যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা, এই যে রাইটটা, এটার কোনো পরিবর্তন হবে না। তো আমরা দেখতে পেলাম এখানে কোনো পরিবর্তন হলো না। তো এই এস যুক্ত হলে যে হি হওয়ার কারণে, তার কারণ আমি তো বলেছি যে সাবজেক্ট চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে। তো পার্সন আই কাকে ফলো করবে? বক্তাকে ফলো করে, তো বক্তা কি এখানে কবি? এটা আমরা ভেতর দিয়ে গেলে অনেক বুঝতে পারবো। নেক্সট, আজ এ পর্যন্তই। আসলে ন্যারেশন নিয়ে অনেক দীর্ঘ ক্লাস হয়ে যাচ্ছে। আমি এই ক্লাসটা এখানেই শেষ করলাম। এর পরবর্তী দিনগুলোতে আমরা ন্যারেশনের সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সের মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট করে সেগুলো কি কি পরিবর্তন হচ্ছে, কি কি পরিবর্তন করতে হচ্ছে, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করে ন্যারেশনটাকে জাস্ট একদম সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।